আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম ইন্টারেক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপার সলিউশন ক্লাসে। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে বাংলাদেশের প্রথমবারের মতো একটা করে কিউআর কোড প্রোভাইড করতেছি, যে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রি একটি সলিউশন ক্লাস। আচ্ছা, আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আছি স্কাফি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আমার পজিশন ছিল 61তম। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 14, জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তি অধ্যায়ে আমরা বেশ কিছু প্রশ্ন পাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সুপার সাজেশনে সলভ শুরু করতে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তন করেন কে? উত্তরটা হচ্ছে কার্ল রেকি। এই প্রশ্নগুলো, এই যে এখানে যে প্রশ্নগুলো পড়তেছে এগুলো একটু ভালোভাবে পড়ে রাখো। এইচএসসিতেও এই সেম প্রশ্নগুলো আবার পড়তে হবে, ঠিক আছে? এইচএসসিতেও সেম প্রশ্নগুলো আবার পড়তে হবে। আচ্ছা, যদিও তোমাদের পরীক্ষায় খুব একটা সাল আসে না, তারপরে হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং সাল আছে, সেটা হচ্ছে যে এই যে বায়োটেকনোলজি শব্দটা, ঠিক আছে, এই শব্দটা প্রথম কার্ল এরিকি যখন একে বায়োটেকনোলজি নামে সম্বোধন করলো, সেই সালটা ছিল 1919, ঠিক আছে, 1919। এটা সহজে একটু মনে রাখতে পারি। জেনেটিক্সের সূত্রসমূহ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তরটা হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। গ্রেগর জোহান ম্যান্ডেল কত সালে জেনেটিক্সের সূত্রসমূহ আবিষ্কার করেন? উত্তরটা হচ্ছে 1863 সালে। দেখো, অপশনগুলো খুবই কনফিউজ করার জন্য খুবই কাছাকাছি বা চেঞ্জ করে করে 1763, তারপরে দেখবা যে 1 8 18 ঠিক রাখছে, 63 জায়গায় 36 দিচ্ছে। তো এগুলো একটু সাবধান। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? যে অংশ টিস্যু কালচারের জন্য আলাদা করা হয় তাকে বলা হয় এক্সপ্লান্ট। সুমনের নার্সারিতে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে অধিক চারা উৎপাদনের জন্য একটি প্রক্রিয়া অবলম্বন করে। প্রক্রিয়াটির নাম কি? প্রক্রিয়াটির নাম হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। আচ্ছা, টিস্যু কালচার পদ্ধতিতে অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণুমুক্ত করা হয়? এই তাপমাত্রাটাও খুব সুন্দর, 1 to 1, ঠিক আছে, 1 to 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে উত্তরটা হচ্ছে ক নাম্বার। তারপরে টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয় কোন অংশ? টিস্যু কালচার পদ্ধতিতে মূলাংশ ব্যবহার করা যেতে পারে, মূলের অংশ, পরাগরেণু ইউজ করা যায়, পার্শ্বমুকুলও ইউজ করা যায়। উত্তরটা হচ্ছে ঘ নাম্বার, 1 2 এবং 3। টিস্যু কালচার এর জন্য প্রযোজ্য। 1 নম্বরে বলছে যে কোনো উদ্ভিদের এটি উদ্ভিদ বিজ্ঞানের অংশ। হ্যাঁ, এটা উদ্ভিদ বিজ্ঞানের অংশ হয়। তারপরে বলছে যে এক্সপ্লান্টস ব্যবহার করা হয়, এক্সপ্লান্ট অবশ্যই ব্যবহার করা হয়। পাম তেল উৎপাদনের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তিনটেই সঠিক, ঠিক আছে, 1 2 এবং 3 ঘ নম্বর। এরপরে চলে আসি, টিস্যু কালচারের ধাপ কয়টি? উত্তরটা হচ্ছে 5টি। হ্যাঁ, বইয়ের মধ্যে 5টা ধাপ দেওয়া আছে। এই 5টা ধাপ অবশ্যই তোমরা খুব ভালো মতো পড়বা। এমসিকিউ এবং সিকিউ দুটাতেই লাগবে, ঠিক ঠিক আছে। টিস্যু কালচার তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক। বোথ এমসিকিউ প্লাস সিকিউ। আরেকটা এরকম ইম্পর্টেন্ট টপিক আছে যেটা বোথ ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ এর জন্য, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে বলছে যে সুক্রোজ যোগ করলে আবাদ মাধ্যমে কি ঘটবে? আমরা এই আবাদ মাধ্যমের মধ্যে সুক্রোজ মূলত অ্যাড করি কেন? যেন সেটা পুষ্টিকর হয়, সেজন্য। কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ লাভ করেন? উত্তরটা হচ্ছে 1952 সালে। দেখো, আগের সালগুলোতে কিন্তু পরীক্ষায় খুব বেশি একটা, আগের যে বোর্ডের প্রশ্নগুলো সেগুলোতে খুব বেশি একটা সাল আসতো না। রিসেন্ট সময় দেখো, 2024 সালে, এটা দিনাজপুর বোর্ড। তারপর এর আগে যে সালটা দেখলাম, এটা দেখো ঢাকা বোর্ড, সরি, তো সংখ্যা এটা না, যশোর বোর্ড 15 সাল, একদম অনেক আগে দিচ্ছে। হ্যাঁ, মাঝে যে 20 সালের দিকে এক লং টাইম কোনো সাল দিত না। পরীক্ষায় সাল খুবই রেয়ার আসে, এই অধ্যায় থেকে একটু যা আসে, অন্য অধ্যায়ে সাল খুব বেশি এটা ইম্পর্টেন্ট না। কোন দেশ অয়েল পাম এই বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করে? উত্তরটা হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে।
মালয়েশিয়া। উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয়? এই উত্তরটা তোমাদের জানাটা জরুরি। ঠিক আছে, এটা হচ্ছে জোজোবা। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, উড়োজাহাজ চালানোর জন্য কোন গাছের তেল ব্যবহার করা হয়? জোজোবা। রকেটের ইঞ্জিন চালানোর জন্য ব্যবহৃত তেলের বিকল্প হিসেবে বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে? উত্তরটা হচ্ছে জোজোবা তেল। টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রবর্ণিকার একটু দাঁড়াও, প্রশ্নটা এখানে আচ্ছা, এটা অঙ্গজ হবে। একটি অঙ্গজ টুকরা থেকে বছরে কতটি চারা উৎপাদন করা সম্ভব? ঠিক আছে, উত্তরটা হচ্ছে 88 কোটি। একটা গাছ থেকে 88 কোটি চারা তৈরি করা সম্ভব। ব্যাপারটা ভাবো। গ্লাডিওলাস কি? গ্লাডিওলাস পড়ছো না? এই অধ্যায়ের মধ্যে ভিতরে দেয়া ছিল। গ্লাডিওলাস সে কি করে? সে হচ্ছে একটা ফুল উৎপাদনকারী বৃক্ষ, যেটা শোভা বর্ধনের জন্য ব্যবহার হয়। কোনটি টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা? প্রশ্ন নম্বর 18। আচ্ছা, প্রথমে বলছে আম, কাঁঠাল, নিম, সেগুন। উত্তরটা হচ্ছে কাঁঠাল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে বললাম একটু আগে যে আরেকটা টপিক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটে? কিসের পরিবর্তন ঘটে? আমরা তো জানি না। ডিএনএ। ডিএনএ এর মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে ইনসার্ট করা হয়। ডিএনএ কে কাটার বিশেষ ধরনের এনজাইম কোনটি? ডিএনএ কে কাটার জন্য যে বিশেষ ধরনের এনজাইম, সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। ঠিক আছে, উত্তরটা হচ্ছে খ। এই প্রশ্নটা কতবার পরীক্ষায় আসছে জাস্ট একবার তাকায় দেখো। এটা আবারও আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে ডিএনএ কে কাটার জন্য কোনটা ব্যবহার হয়? উত্তরটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। চিত্রে এক্স এর সংযুক্তি, আচ্ছা এক্স দেখো, এই এক্স এর সংযুক্তি কোন এনজাইম দ্বারা হয়? কিসের মাধ্যমে এখানে অ্যাটাচ করে? ঠিক আছে, যুক্ত করার জন্য ব্যবহার হয় লাইগেজ, কাটার জন্য ব্যবহার হয় রেস্ট্রিকশন এনজাইম। রিকম্বিনেন্ট ডিএনএ প্রতিস্থাপন করা হয় কোনটিতে? আচ্ছা, অপশনগুলো দেখি। জোজোবা উদ্ভিদ হতে তেল নিষ্কাশনে, বিটি ধান উদ্ভাবনে। বিটি ধান, হ্যাঁ। বেসিলাস থুরেনজিয়েন্সিস। ধান আছে, ভুট্টা আছে, বিটি ভুট্টা আছে, হুম, বিটি টমেটো আছে। এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা। তারপরে বলছে যে নিচের কোনটি জিন প্রকৌশলের ফসল? জিন প্রকৌশলের ফসল হচ্ছে সিউডোমোনাস। জিএমও এর মাধ্যমে ডিএনএ এর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর সম্ভব ব্যাকটেরিয়া থেকে মানুষে। হ্যাঁ, এটা সম্ভব। উদ্ভিদ থেকে প্রাণীতে, তারপরে বলছে প্রাণী থেকে উদ্ভিদে। এগুলো সব কয়েকটাই সম্ভব। তারপরের প্রশ্ন দেখো, এখানে সি দিয়ে একটা হচ্ছে উদ্দীপকের সি চিহ্নিত অংশটি। আচ্ছা, এটা একটা প্লাজমিড বোঝাইছে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ভিতরে যে একটা এক্সট্রা ডিএনএ থাকে, সেটাকে বলা হয়, যেটা জেনেটিক নয়, একে বলা হয় প্লাজমিড। বলছে উদ্দীপকের সি চিহ্নিত অংশটি। 1 নম্বর ব্যাকটেরিয়ার, হ্যাঁ এটা ঠিক আছে। 2 নম্বর দ্বিসূত্রক, হ্যাঁ এখানে দুইটা সূত্র থাকে। আমরা দেখছি না ডিএনএ দ্বিসূত্রক আর আরএনএ একসূত্রক, তাহলে এটাও দ্বিসূত্রক। তারপর বলছে যে কাঙ্ক্ষিত ডিএনএ, এটা কাঙ্ক্ষিত ডিএনএ নয়, এটা একটা হচ্ছে প্লাজমিড। তাহলে উত্তরটা হচ্ছে 1 এবং 2। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 1 নম্বর উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায়। তারপরে 2 নম্বর ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবিত হয়েছে। পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদের জাত উদ্ভাবন হয়েছে। শোনো, যদি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হয়, তাহলে উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পাবে এরকম কোনো কম্পালসারি কথা নাই। বৃদ্ধি হ্রাসও পেতে পারে, বৃদ্ধি বৃদ্ধি আরো বাড়তেও পারে। আচ্ছা, চিত্রে এ এর নাম কি? এটা উত্তরটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, এটা একটা ডিএনএ ছিল, একটা হচ্ছে প্লাজমিড ছিল, তার মধ্যে এটা আলাদা একটা অংশ এখানে অ্যাটাচ করা হয়েছে। এটা রিকম্বিনেশন হয়েছে। ঠিক আছে, দুই ধরনের জিনিসকে একখানে করা, এটা হচ্ছে রিকম্বিনেশন। আচ্ছা, তারপর বলছে যে বি অংশটি সংযুক্ত করতে লাগে, বি কে যদি অ্যাটাচ করতে যাই তাহলে কি লাগবে? লাইগেজ এনজাইম লাগবে।
উত্তরটা হচ্ছে খ, শুধুমাত্র লাইগেজ এনজাইম লাগবে। আচ্ছা, তারপরে বলছে রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির? পেঁপের। ঠিক আছে, পেঁপের মধ্যে আগে রিং স্পট ভাইরাস হইতো। লেড ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে? উত্তরটা হচ্ছে গোল আলু। ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত নিচের কোনটি? ক্ষতিকর পোকামাকড়কে প্রতিরোধ করতে পারে এরকম হচ্ছে বেসিলাস থুরিনজিয়েন্সিস ভুট্টা, বিটি ভুট্টা। একটু আগে আমি বললাম যে বিটি ভুট্টা হয়, গম হয়, ধান হয়। টিওএমভি এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে? উত্তরটা হচ্ছে ভাইরাল কোড প্রোটিন। ধানে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? ধানের মধ্যে ভিটামিন এ কে রিসেন্টলি অ্যাড করা হয়েছে, সেটাকে বলা হয় সুপার রাইস। আচ্ছা, কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে? বিটা ক্যারোটিন স্থানান্তর করা হয়েছে সুপার রাইসের মধ্যে, সেটা হচ্ছে ধান। কোনটি প্রয়োগ করে ভেড়ার পশমের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করা যায়? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে সিস ই এবং সিস এম জিন, খ নাম্বার। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? উত্তরটা হচ্ছে প্রোটিন সি। বর্তমানে বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়, এর কারণ হচ্ছে জিন স্থানান্তরের মাধ্যমে তেলাপিয়ার বড় আকার তৈরি করা হয়েছে। কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছের? কৌলিগত পরিবর্তন হয়, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। কৌলিগত পরিবর্তন দেখা যায় কাদের? এটা হচ্ছে মাগুর, তারপরে আছে কমন কার্প, কার্প জাতীয় যে মাছগুলো, যেমন সিলভার কার্প, তারপরে গ্লাস কার্প, মিনার কার্প। আচ্ছা, তারপরে লইট্টা, আরেকটা হচ্ছে তেলাপিয়া। এই মাছগুলোর ক্ষেত্রে কৌলিগত পরিবর্তন দেখা যায়। এদের আকার প্রায় ৬০ ভাগ আগের থেকে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। আগে যতটুকু ছিল তার থেকে ১.৫ গুণের থেকেও বড় হয়ে গেছে সাইজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আচ্ছা, তাহলে আমাদের অপশনে দেখো কি আছে? মাগুর, কমন কার্প, লইট্টা, তেলাপিয়া। কি আছে? লইট্টা আছে, তাহলে লইট্টা আনসার। হ্যাপাটাইটিস বি ভাইরাসের ঔষধ তৈরি হয় নিচের কোনটি থেকে? হ্যাপাটাইটিস বি ভাইরাসের ওষুধ, ঠিক আছে, উত্তরটা হচ্ছে ইস্ট থেকে। ইন্টারফেরন কোন ভাইরাসের, সরি, কোনটি থেকে বাণিজ্যিক ইনসুলিন তৈরি করা হচ্ছে? বাণিজ্যিক ইনসুলিন বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে কোনটি থেকে? উত্তরটা হচ্ছে ইকোলাই। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি উত্তর বলতে গেলে 40 নম্বর। ইকোলাই। ইকোলাইটা কি? এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে। ইকোলাইটা এক ধরনের ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপরে চলে আসো, বলছে যে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ইস্ট থেকে। উত্তরটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে, ঠিক আছে, ভাইরাস থেকে নয়। ১ এবং ৩, উত্তর হলো খ। কৌলিগত পরিবর্তিত ইকোলাই ব্যাকটেরিয়া হয় জিন প্রকৌশলের মাধ্যমে। প্রশ্ন নম্বর ৪২ দেখো, ৪২ জিন প্রকৌশলের মাধ্যমে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব? উত্তরটা হচ্ছে সিউডোমোনাস, আমরা এর আগে দেখছি এটা। আচ্ছা, এরপরে চলে আসি পরিবেশের তেল ও হাইড্রোকার্বন জনিত দূষণ মুক্ত করে নিচের কোনটি? উত্তরটা হচ্ছে সিউডোমোনাস। এরা তেল এবং হাইড্রোকার্বন জাতীয় জনিত দূষণ মুক্ত করে পরিবেশকে ভালো রাখে। কোন অণুজীবটি পরিবেশের তেল এবং হাইড্রোকার্বনকে
দ্রুত নষ্ট করে। এতক্ষণ ধরে দেখতেছি সিউডোমোনাস। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আমি এতক্ষণ ছিলাম এইচ কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আবার দেখা হবে অন্য কোনো অধ্যায়ের নতুন কোনো ক্লাসে।